স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পেটানোর ঘটনা ঘটেছে। মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। এই বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোর মতো সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী লাগতাই এই বাংলাদেশ থেকে আছে না? এই দেশের জনগণ বহুত কেদাইছি। অসভ্যের বাচ্চা অসভ্য, জানোয়ারের বাচ্চা জানোয়ার। এই দেশের জনগণ সংসদ থেকে লাগতে এবার করবো তোমার মতো সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী। বেয়াদবের বাচ্চা বেয়াদব। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোর সেই ভয়ঙ্কর দাবার চাল যা তারেক রহমানকে এক বিশাল পতনের দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়টা কি তবে তার আসন্ন পতনের সবথেকে বড় সিগন্যাল? টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ মানেই বিজয় নয়, এটি হতে পারে এক বিশাল খাদের শুরু। এইটার জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, বিএনপি বুঝতেছে না। মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে জনগণ বিক্ষোভে ফেটে উঠবে। এখানে জামাত এনসিপি কিছুই লাগবে না। আওয়ামী লীগ সরকার পতনের পিছনে ভয়াবহ কিছু তথ্য ফাঁস হয়েছে। এমনকি তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি হিসেবে নাইমুল তাদেরই ব্যক্তি গুপ্তচর হিসেবে ওইখানে তারা নিয়োগ দিতেও সফল হয়। ফাঁস হওয়ার নথিতে চাঞ্চল্যকর তথ্য একটু ভালো করে শুনেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জনাব তারেক রহমান সাহেব, আপনি জাতির সাথে যে সূক্ষ্মভাবে প্রতারণা করেছেন, এরকম প্রতারণা শেখ হাসিনার সরকারও করে নাই। আপনি জাতিকে যেভাবে ধোঁকা দিয়েছেন, মনে রাখবেন আপনি এই বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবেন। আপনি জাতির সাথে যেভাবে সফলভাবে প্রতারণা করতে পেরেছেন, এমন আর কোনো ব্যক্তি জাতির সাথে এমন প্রতারণা করতে পারে নাই। মনে রাখবেন, আপনি যদি ফেসিস্টের ভূত আপনার ঘাড়ে চাপে, ওই ফেসিস্ট স্বৈরাচারের ভূত যদি আপনার ঘাড়ে চাপে, তাহলে আপনার দশা হবে কর্নেল গাদ্দাফির যে দশা হয়েছিল। লিবিয়ার জনগণ তার যে পরিণতি করেছিল, ঠিক একই পরিণতি আপনার হবে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছে, কিন্তু আপনি পালাতে পারবেন না। মনে রাখবেন, এই জাতির রোষানলে যখন পড়বেন, তখন মাটির নিচে বাংকার বানিয়ে লুকিয়ে থাকারও সম্ভব হবে না। আপনাকে যারা আজ পরিচালনা করছে, আপনার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। তবে মনে রাখবেন, এই দেশের জনগণ আপনাকে রাস্তায় ফেলে কর্নেল গাদ্দাফির যেভাবে বিতাড়িত করছে, ঠিক আপনাকে এইভাবে করবে। আপনার পালানের সুযোগ থাকবে না। সাবধান হয়ে যান, এখনো সময় আছে। জাতির সাথে প্রতারণা জাতি কখনো মেনে নেয় নাই। বাঙালি জাতির ইতিহাস থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। জনতার রোষানলে পড়ার আগে আপনি ক্ষমতা ছেড়ে জনতার কাছে সিলিন্ডার করুন, আত্মসমর্পণ করুন। জ্বালানির কোনো ঘাটতি নাই, জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামি বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন, তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু মাননীয় স্পিকার, যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনাকাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামি বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই
জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ প্লিজ আপনারা বসেন দয়া করে। মাননীয় চিফ হুইপের মাইকটা দেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। মাননীয় চিফ হুইপ আপনি দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পিছনে ভয়াবহ কিছু তথ্য ফাঁস হয়েছে। 2023 সালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন এবং নেপালে বাংলাদেশি বংশোদ্ভূত মনিকা চৌধুরীর মালিকানাধীন রিসোর্টে একাধিকবার গোপন বৈঠক হয়, যে বৈঠকেই মূলত ষড়যন্ত্র করা হয় সরকার পতনের, এবং সেই ষড়যন্ত্র মাফিক একটা একটা করে তারা বাস্তবায়ন শুরু করেন। এমনকি তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি হিসেবে নাইমুল তাদেরই ব্যক্তি গুপ্তচর হিসেবে ওইখানে তারা নিয়োগ দিতেও সফল হয়। ফাঁস হওয়ার নথিতে চাঞ্চল্যকর তথ্য একটু ভালো করে শুনেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের নেপথ্যে কাজ করেছে দীর্ঘমেয়াদী এক বেসামরিক ও সামরিক সিভিল মিলিটারির ছক। আর এই পরিকল্পনার বীজ বোনা হয়েছিল খোদ মার্কিন কূটনীতিকের বাসভবন ও নেপালের একটি রিসোর্টে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড জোটে যোগ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অস্বীকৃতি এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতাই এই পট পরিবর্তনের প্রধান কারণ হিসেবে কাজ করেছে বলে সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিতে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া এসব নথির তথ্যের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনে বলা হয়েছে 23 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঘন ঘন ঢাকা সফরের প্রধান লক্ষ্যই ছিল এই রিজম চেঞ্জ বা সরকার পরিবর্তনের নীলনকশা বাস্তবায়ন। গোপন বৈঠক ও অন্তর্বর্তী সরকারের রূপরেখা। নথির তথ্য অনুযায়ী 2007-8 সালের অসমাপ্ত -2 ফর্মুলার উপর ভিত্তি করে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী ও অনুগত অরাজনৈতিক সরকার গঠনের পরিকল্পনা করা হয়। 2023 সালে ঢাকায় তৎকালীন মার্কিন কূটনীতিক হেলেন লাফেইবের বাসভবনে এবং নেপালে বাংলাদেশি বংশোদ্ভূত মনিকা চৌধুরীর মালিকানাধীন একটি রিসোর্টে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে হেলেন লাফেইব ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছাড়াও অনেক বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন, যারা পরবর্তীতে 24 সালের 8 আগস্ট গঠিত ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। পিটার হাস ও ডোনাল্ড লু মূলত বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেটওয়ার্কের সঙ্গে মিলে এই সরকার পরিবর্তনের সমন্বয় করেন। বয়ান তৈরি ও নাইমুল ইসলাম খানের ভূমিকা সরকার পরিবর্তনের এই ছকে গণমাধ্যম ও সুশীল সমাজের একটি অংশকে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। ডোনাল্ড লুর নির্দেশনায় রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষাবিদ আলী রিয়াজকে গণমাধ্যম ব্যক্তিত্বদের মাধ্যমে জনমত গঠনের দায়িত্ব দেন। এমনকি শেখ হাসিনা সরকারের ভেতরের খবর রাখার জন্য নাইমুল ইসলাম খানকে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। নথিতে দাবি করা হয় সরকারের অতি গুরুত্বপূর্ণ ও অভ্যন্তরীণ তথ্যগুলো নির্দিষ্ট মহলে পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। পাশাপাশি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এর অভিযোগ প্রচারে কাজ করে আদিলুর রহমান শুভ্রর অধিকার এবং সানজিদা তুলির মায়ের ডাক, অন্যদিকে আলোকচিত্র শহীদুল আলম এবং ফরহাদ মাঝারের মতো ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক বামপন্থী ও ছাত্র সংগঠনের মধ্যে ফেসিবাদ বিরোধী এবং রাষ্ট্র সংস্কার এর আকর্ষণীয় ধারণা ছড়িয়ে দেওয়ার কাজ করেন। ভূ রাজনীতি ও কৌশলগত দ্বন্দ্ব। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে গেলে শেখ হাসিনা চীনের দ্বারস্থ হন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে যথাক্রমে রাশিয়া ও জাপানের সহায়তা নেন। যুক্তরাষ্ট্র এর বিপরীত তাদের চীন বিরোধী নিরাপত্তার কোয়াড ও যুক্ত হতে চাপ দিলে শেখ হাসিনা আঞ্চলিক ভারসাম্য এর কথা বলে তা প্রত্যাখ্যান করেন। নথিতে আরো দাবি করা হয়েছে মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা সংকটের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে একটি খ্রিস্টান ইহুদি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছে। ভারত মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা তকমা দিয়ে আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, যার সঙ্গে সাবেক কয়েকজন বাংলাদেশি সেনা কর্মকর্তাও জড়িত ছিলেন। সামরিক বেসামরিক যোগসূত্র ডক্টর খলিলুর রহমান 1 সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর খলিলুর রহমান এই পট পরিবর্তনের অন্যতম প্রধান কুশীলব ছিলেন। ডক্টর ইউনূসের সহায়তায় জাতিসংঘে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্লিন্টন ফাউন্ডেশন এবং জাতিসংঘের শীর্ষ পর্যায়ে গভীর সম্পর্ক গড়ে তোলেন। জানা যায়
রামুর সেনানিবাসে জাতিসংঘের মানবিক করিডোর ও শান্তিরক্ষী ঘাঁটি স্থাপনের জন্য ডক্টর ইউনূস ও খলিলুর রহমান উদ্যোগ নিলেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাতে ঘোর আপত্তি জানান। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করা যাবে না এবং এ ধরনের সিদ্ধান্ত কেবল নির্বাচিত রাজনৈতিক সরকারের এখতিয়ার। বর্তমান পরিস্থিতি ও মার্কিন দূতের সাক্ষাৎ নথিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের 26 সাল চিত্র উঠে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে এবং ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত 13 এপ্রিল 26 বাংলাদেশ নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রায় 2.5 ঘন্টার এক দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং ইলিশ মাছ খাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য ইরানকে নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ফের দক্ষিণ পূর্ব এশিয়ায় নজর দেবে এবং বাংলাদেশকে সামরিক চুক্তি আকসা ও জিসোমিয়াতে সই করার জন্য চাপ প্রয়োগ করবে। এখন বন্ধুরা, আপনাদের খতিয়ে দেখার দায়িত্ব এই সেনাপ্রধান ওয়াকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রেস সেক্রেটারি হিসেবে নাইমুলকে নিয়োগ দেওয়ার জন্য কারা সুপারিশ করেছিল। তারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক নেতা, নিজ দলের নেতা কর্মী, এমনকি জনগণের থেকে দূরে রেখে আমলাতান্ত্রিক বা আমলাদের উপর নির্ভর করার জন্য ষড়যন্ত্র করেছিল, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। এখন থেকে এদের চিহ্নিত করে নামের তালিকা রেখে শুধু বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ। এইটার জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, বিএনপি বুঝতেছে না। মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে জনগণ বিক্ষোভে ফেটে উঠবে। এখানে জামাত এনসিপি কিছুই লাগবে না। আর জামাত এনসিপি যেটা মনে করছে যে বিএনপিকে পতন ঘটাবে, হয়তো ঘটাতে পারবে, কিন্তু তারপর কি হবে? যে বন্যার মতো লোক রাস্তায় নেমে আসবে, তো জামাত না, ওরা তো এনসিপি না, ওরা তো মানুষ, সাধারণ মানুষ, আমার আপনার মতো, এবং আওয়ামী লীগেরও কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে। তো সব মিলিয়ে একটা বিস্ফোরণ, একটা ভূমিকম্প অপেক্ষমান যে কোনো মুহূর্তে হবে, মানুষ নেমে আসবে রাস্তায়। আমার প্রশ্ন হচ্ছে যে 2 মাসে কি এমন ঘটলো, এক জ্বালানি সংকট ছাড়া কি এমন ঘটলো যে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ ফুঁসে উঠবে, বিস্ফোরণ ঘটাবে? 2 মাসে ওই যে মানুষের প্রথম কি ছিল, যে 18 মাসে মানুষ ক্ষুব্ধ ছিল তার উপর, ইউনূসের উপর, তার ব্যর্থতার জন্য। আমরা সবাই ইউনূসের উপর ক্ষুব্ধ ছিলাম। তো এই জন্য আমরা বিএনপিকে ভোট দিয়েছি যে ওরা যেন এসে একটা নতুন কিছু করে। তো বিএনপির সময় তো মাজারে হামলা হচ্ছে, বিএনপির সময় পীরের উপর হামলা হচ্ছে, ঠিক মানে যেন ইউনূসের সেই অবৈধ সরকারের, অবৈধ প্রশাসনের ধারাবাহিকতা। আর একটা ওয়ান তো বাকি আছে, বিএনপি, ওটাকে এখন মাইনাস করা হবে, ওইদিকে এগোচ্ছে। কাজে এই যে রাস্তায় যাচ্ছে, হুমকি দিচ্ছে, এগুলো নেহায়েত হুমকি না। আপনি জানেন, আমরা সবাই জানি, এদের কাছে প্রচুর অস্ত্র আছে, তারা নিজেরাই স্বীকার করেছে, এবং তাদের কাছে বিদেশি অর্থ আছে, অর্থায়ন আছে। পাশাপাশি ইউনূসের মতো একটা দুর্বৃত্ত দানব। আর গোলামি চুক্তি এগুলো তো আপনি ওই 72 সাল থেকে শুনতেছেন, তাই না? সবাই বলে যে অমুকের গোলামি চুক্তি, তমুকের গোলামি চুক্তি, মুজিবের গোলামি চুক্তি, শুনছেন তো, হাসিনার গোলামি চুক্তি। কিন্তু আমরা তো দেখতেছি আমরা গোলাম হয়েছি ইউনূসের চুক্তির মাধ্যমে। এবং আমরা একদম ওই যে আফ্রিকার জঙ্গল থেকে যেরকম আমেরিকানরা লোক ধরে নিয়ে দাস বানাতো, আমরা কেনা দাসও না, আমরা একদম ডাইরেক্ট গোলাম হয়ে গেছি। এবং এই ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি থেকে কি হবে, শুধু আপনাকে আমি একটা জিনিস বিনয়ের সাথে মনে করাই, যে সেনাবাহিনী কিন্তু এখন ঢাকায় আছে, সেনাবাহিনী কিন্তু ব্যারাকে ফেরত যায়নি। একটা গুঞ্জন এর মধ্যে কেউ তোলার চেষ্টা করছে বা তোলা হয়েছে যে এই সরকার বেশি দিন থাকতে পারবে না। এই আন্দোলনের সঙ্গে এই গুঞ্জনের কোনো সম্পৃক্ততা আছে কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন, জামাতের পক্ষ থেকে, জামাতের হয়ে সুশীল সমাজের পক্ষ থেকে অনেকে হুমকি দিচ্ছেন যে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকেও, সরকারকেও ক্ষমতায় আমরা থাকতে দেইনি, এই সরকারকেও বেশি দিন ক্ষমতা থাকতে দেওয়া হবে না। আসলে এগুলো কি শুধুই হুঙ্কার, হুঁশিয়ারি, রাজনৈতিক ভাষা, নাকি ভেতরে পেছনে কোনো রহস্য রয়েছে? অনেক অনেক ধন্যবাদ পান্ডা ভাই। দেখুন, আওয়ামী লীগ 17 বছর যখন ক্ষমতায় ছিল, আপনি জানেন, আমরা সবাই জানি, জুলাইতে যখন এই কথিত কোটা আন্দোলন শুরু হয়, তখন শুরুর দিকে যে ওই সরকারের যারা নীতি নির্ধারক, ওনারা কিন্তু বুঝেন নাই যে আসল মতলবটা কি। আসল মতলবটা ছিল সরকার পতন ঘটানো, এবং ঘটিয়ে দিয়েছিল। তো ওটা তো একটা অসমাপ্ত পাঠ ছিল, কারণ ওই সময়ে আসলে ওরা -2 -1 ইমপ্লিমেন্ট বাস্তবায়িত করেছে, আরেকটা 1 তো বাকি আছে, বিএনপি, ওটাকে এখন মাইনাস করা হবে, ওইদিকে এগোচ্ছে। কাজে এই যে রাস্তায় যাচ্ছে, হুমকি দিচ্ছে, এগুলো নেহায়েত হুমকি না। আপনি জানেন, আমরা সবাই জানি, এদের কাছে প্রচুর অস্ত্র আছে, তারা নিজেরাই স্বীকার করেছে, এবং তাদের কাছে বিদেশি অর্থ আছে, অর্থায়ন আছে। পাশাপাশি ইউনূসের মতো একটা দুর্বৃত্ত দানব ঢাকাতেই বসে আছে, তার সঙ্গী সাথীরা বসে আছে। এবং লক্ষ্য করেন যে ইউনূসের লোকজনেরা মিডিয়াতে কথা বলতে শুরু করেছে, এবং যারা বিদেশে ছিল তারাও বাংলাদেশে আসতে শুরু করেছে। তার মানে ওরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এবং বিএনপি যদি এটাকে এখন না বোঝে, তাহলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিবে ওরা। কেন, এর আগের সরকারগুলো তো মোটামুটি 5 বছর করে মেয়াদ পূর্ণ করেছে। এখন জামাত এনসিপি যে হুঙ্কার ছাড়ছে, তাতে করে এত বেশি আতঙ্কিত হওয়ার কি কারণ রয়েছে যে তারা এই সরকারকেও ফেলে দিতে পারে?
দেখুন আপনি বলছেন বিএনপি ডক্টর ইউনূস রয়েছে, ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা রয়েছে, মানে এর সাথে আরো বৃহৎ শক্তি রয়েছে কিনা, বা তাদের এত আত্মবিশ্বাস কেন, তারা এই ভাষায় কথা বলছে? কারণ তারা জানে যে বাংলাদেশে যে আলটিমেট প্ল্যান, মূল পরিকল্পনা মার্কিন ডিপ স্টেটের এখানে সামরিক ঘাঁটি করবে, যে সামরিক ঘাঁটিটা কিন্তু ওরা পাকিস্তানেও করতে পারে নাই। কাজে সামরিক ঘাঁটি করার জন্য এই সরকারকে পতন ঘটাতে হবে এবং ঘটায় দিবে। আর ওরা জামাত বলেন, এনসিপি বলেন, ইউরোজ বলেন, তারা যে কোনো শর্তে, কারণ তারা তো সে বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, কাজে তারা যে কোনো শর্তে সবকিছু করতেই রাজি আছে। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো যে দেখুন একটু ইতিহাসের দিকে যে তাকান, তো আওয়ামী লীগবিহীন যে নির্বাচন হয়েছিল 96 সালে, সেই নির্বাচনের সাহিত্য কিন্তু খুব অল্প সময় ছিল। এবারও আওয়ামী লীগ শুধু না, একদম সেকুলার ধর্মনিরপেক্ষ এবং বাম রাজনৈতিক দল কেউই নির্বাচনে ছিল না। কাজে এখানে বিএনপি আর জামাত এরা মিলে একটা সরকার, এটা আমাকে আমার বারবার মনে হয় যে ঠিক 96 সালে যেমন ফ্রিডম পার্টি ছিল এ সংসদে, আপনারা মনে আছে, খুব অল্প দিন টিকে ছিল, তো ওই দিকেই হাঁটছে, ওই দিকেই সবকিছু এগিয়ে যাচ্ছে। তো আমার আমার মনে হয় না যে এটা বিএনপি এখনো অনুধাবন করতে পারছে। আপনি 96 সালের নির্বাচনের কথা বলছেন, নিশ্চয়ই 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা, 30 জনের নির্বাচন না, 15 ফেব্রুয়ারি নির্বাচন। সেই সময় তো আওয়ামী লীগের অন্যরকম একটি গ্রহণযোগ্যতা ছিল, তুমুল জনপ্রিয়তা ছিল। এখনো নিশ্চয়ই আওয়ামী লীগ কর্মী সমর্থক অসংখ্য রয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের সঙ্গে আমরা কি কম্পারিজনটা টানতে পারি? এবং তখন তারা যে সুসংগঠিত অবস্থা ছিল, এখন তো নিশ্চয়ই সেই ধরনের সুসংগঠিত অবস্থায় তারা নেই। তাহলে কেন আপনি এটাকে মিলাচ্ছেন যে ওটাও আওয়ামী লীগ বিহীন নির্বাচন করেছিল বিধায় তারা ক্ষমতা মাত্র 15 দিন ছিল, এখন ও যে সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের মাধ্যমে, এটি আমাদের আসলে খুব সহজভাবে মেলানোর সুযোগ আছে কিনা? 96 নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তখন ক্ষমতাসীন দল হিসেবে পরীক্ষা দেয় নাই, কারণ 91 নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে 17 বছরের পরীক্ষা দিয়েছে। একটা ছোট্ট ঘটনা দেখুন, যে এই যে হামের টিকার অভাবে 200-র বেশি শিশু মারা গেছে। যখন কোভিড হলো, অনেক অনেক উন্নত দেশও কোভিডের টিকা কিন্তু পায় নাই, কিন্তু শেখ হাসিনা ঠিকই বাংলাদেশের জন্য কোভিডের টিকা জোগাড় করে ফেলছিলেন। এবং আজকে যারা কথিত সুশীল, যাদেরকে আপনারা বলেন বা আমরাও বলি, এবং এমনকি কিছু সাংবাদিক, ডেভিড বার্গম্যান ফর এক্সাম্পল, নাম নিয়েই বললাম, ওরা কিন্তু বলেছিল যে বাংলাদেশে 20 লাখ লোক মারা যাবে, 30 লাখ লোক মারা যাবে, বলেছিল না 1 কোটি লোক মারা যাবে। এটা আসলে কি মরেছিল? মরে নাই। ইন্ডিয়াতে লাখ লাখ লোক মারা গেছে, আমেরিকাতে বিপুল সংখ্যক কোটি লোক মারা গেছে, পাকিস্তানে মারা গেছে, বাংলাদেশে মরে নাই কেন? শেখ হাসিনা টিকা জোগাড় করে ফেলতেন। এই যে পরীক্ষায় উনি উত্তীর্ণ 100-র মধ্যে 100, আর এখন কি হলো? আমি টিকা তো নাই, আমি টিকার অভাবে 200-র বেশি শিশু মারা গেল। আমি তো নিশ্চিত যে শেখ হাসিনা এখন ক্ষমতা থাকলে উনি শুধু হাসপাতালে ছুটি দিতেন না, যে বাবা মারা তাদের সন্তান হারিয়েছেন তাদেরকে উনি ওনার গণভবনে হোক, অফিসে হোক, ডেকে সমবেদনা প্রকাশ করতেন। একটা মানবিকতা ওনার মধ্যে যে ছিল, বা এটা তো সত্যি। কাজেই এই জিনিসটা তো নাই, পাচ্ছি না তো আমরা। কাজেই এই যে সরকার এখন পরীক্ষা দিতে আসছে বিএনপি তৃতীয়বারের মতো, আগের দ্বিতীয় 2বারে কিন্তু শেখ হাসিনার যেমন দেখানোর মতো অনেক কিছু আছে। আপনি বলবেন ফ্যাসিস্ট, তো যদি ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনাকে, মানলাম ফ্যাসিস্ট, তাহলে সিঙ্গাপুরের যে উন্নতির পিছনে ফ্যাসিস্ট লি কুয়ান, দক্ষিণ কোরিয়ার উন্নতির পিছনে ফ্যাসিস্ট জেনারেল পার্ক, ইন্দোনেশিয়ার উন্নতির পিছনে ফ্যাসিস্ট সুহার্তো। তাহলে ফ্যাসিস্ট বলতে মানে কি? কঠোর শাসক। একটা এত বড় দেশ, ছোট্ট একটা দেশ, এত বড় লোক, এটাকে উন্নতি করে দিয়েছে। আপনি শেখ হাসিনাকে গালি দিতে হলে ওনার মেট্রো রেলে চলতে হয়, ওনার এলিভেটেড এক্সপ্রেস পথে চলতে হয়, ওনার পদ্মা সেতুতে চলতে হয়। তো বিএনপির আগের 2বারে কি কি আছে? কোনো আছে? নাই তো। বরঞ্চ ও বিএনপিরই নেতা, একজন সাবেক সংসদ সদস্য, উনি বলছেন যে খাম্বা, হাওয়া ভবন ইত্যাদি, মানে বলছেন যে এখন যে ট্রাক্টর দিচ্ছে এটা ওটার মতনই আর একটা জিনিস হবে। তো কাজেই আপনি তো উদাহরণ দিতে পারতেছেন না। শেখ হাসিনাকে গালি দেন, শেখ হাসিনাতে যত ইচ্ছা সমালোচনা করেন, আরো কিছু বলেন, কিন্তু শেখ হাসিনার মতো অন্তত কাজ করে দেখান, ওনার থেকে বেশি তো পারবেন না আপনারা। তো এটা তো পারছেন না। কাজে মানুষ, আপনি যারা বললেন যে এত কি সহজ, এখন তো অনেক সহজ। কারণ শুধু আওয়ামী লীগের লোক না, ধরেন আমি ভোট দিয়েছি, আপনিও দিয়েছেন ভোট, তো আমরা তো বিএনপিকেই দিয়েছি, আমি তো জামাতকে ভোট দিব না। তো ভোটার হিসেবে আমার যে একটা প্রত্যাশা ছিল যে বিএনপি কিছু করুক, ভালো কিছু করুক, একটা সুস্থ রাজনৈতিক ধারা আনুক, ইউনূসের মতো দুর্বৃত্তপনা না থাকুক, সেটাকে আমরা দেখতেছি 2 মাঠে, দেখি নাই তো। বরং তো ওই, আমি একটা যদি উদাহরণ এভাবে দিব যে 30-40 বছর আগে একবার ওই অভিনেতা বিজল সাহেবের খাবারের বাড়িতে গেলাম, গিয়ে দেখুন 10 জন লোক বিচার দেখতেছে, এই তামিল, তেলেগু ইত্যাদি সিনেমা কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। তো তারেক রহমান সাহেবের এই যে আই হ্যাভ এ প্ল্যান, এটা মার্টিন লুথার কিং এর কপি। তারপরে জাস্টিন ট্রুডোর মতো রাস্তায় হাঁটেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভালো, ঠিক আছে, করেন, কিন্তু কপি করতে হবে কেন? নিজের সক্রিয়তাটা দেখান, শেখ হাসিনার মতন থাকেন। শেখ হাসিনা তো কাউকে কপি করে নাই। শেখ হাসিনা শেখ হাসিনার মতো ছিল, জওহরলাল নেহরুর মতো ছিল, ইন্দিরা গান্ধীর মতো ছিল, বেনজির ভুট্টোর মতো ছিল। সেরকম থাকেন, মাহাথির মোহাম্মদের মতো থাকেন, আপনাদের আদর্শ যেহেতু মাহাথির মোহাম্মদ, তার মতোই থাকেন। কিন্তু আপনাদের তো কপি পেস্ট রাজনীতি করতে হবে, কপি পেস্ট রাজনীতি করেন, কিন্তু আমাদের তো ভাই বাস্তবতাটা কি?
পাম্পে তেল নাই, কালকে শুনলাম বাজারে ভোজ্য তেলও পাওয়া যাচ্ছে না, তাই না? তো আমরা যারা মধ্যবিত্ত, আমাদের তো ভাই কোনো অবৈধ অর্থ নাই, দুর্নীতি টাকাও নাই, আমাদের তো একটা জিনিস দাম বাড়লেই কষ্ট হয়, তারপরে এটা নাই সেটা নাই, আমের শিশু মারা যাচ্ছে। আমরা কিন্তু বাঙালি ভীষণ আবেগপ্রবণ একটা জাতি, 200-র বেশি শিশু মরে গেল, কোনো কিছু নাই, একটা তদন্ত কমিশন নাই, এটা নিয়ে কোনো কেউ কথা বলছেন না কেন? তার মানে কি ইউনূস, নূরজাহান ওরা মেরেছে, মারুক না, সমস্যা কোথায়? ওরা তো দায় মুক্তি পেয়ে গেছে, দেখেন না, শত শত লোক মেরে দিল, পুলিশ সহ দায় মুক্তি। তো 200 শিশু মরেছে, 2000 বলে সমস্যা কি? ওটা তো সাধারণ মানুষ মরেছে, মরুক, ইউনূস নূরজাহান করেছে, ওটা দায় মুক্তি। এইটার জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, বিএনপি বুঝতেছে না। মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে জনগণ বিক্ষোভে ফেটে উঠবে, এখানে জামাত এনসিপি কিছুই লাগবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।